পাড়ার ননী প্রামাণিকের ছেলের বিয়ে ঠিক হয়েছে ঝুমড়ি নামের এক গণ্ডগ্রামে। বহুদিন বাদে আমাদের গল্প বলি অমলদা গ্রামে ফিরে আসায় তাকেও আমরা ধরে বেঁধে নিয়ে গিয়েছিলাম বরযাত্রী হিসেবে। তাছাড়া আমি, পাঁচকড়ি, ন্যাপলা সহ অনেকেই আছি একই গরুর গাড়িতে। বরযাত্রীর সংখ্যা নেহাত কম নয়, তা প্রায় 70-75 জন তো হবেই। ডিসেম্বরের শেষের দিকটায় সেবার শীত পড়েছে অন্য প্রতিবারের থেকে বেশি। অবশেষে পেট পুড়ে গরম গরম ভাত মাংস সাবার করবার পর যখন তাড়াহুড়ো করে গরুর গাড়িতে চাপলাম, বাড়িতে ফেরবার সময় পুরোটা রাস্তা গল্প শুনতে শুনতে যাওয়ার লোভে ন্যাপলা ইচ্ছাকৃতভাবেই প্রকৃতির ডাকে সাড়া দেবার অজুহাতে আমাদের গরুর গাড়িটা কায়দা করে সবার শেষে ছাড়তে বাধ্য করলো। গাড়িটা ছাড়তেই সল্লা শেষে বলল, আরে নাও নাও, শুরু করো অমলদা, আর দেরি করে কাজ কি? হ্যাঁ, অমলদা গল্প বলার মেজাজেই ছিল, তাই বেশি খোসামত করতে হলো না। সে নিবিষ্ট চিত্তে একটা বিড়ি ধরিয়ে বলতে শুরু করলো, গল্প নয়, গল্প নয়, গল্প নয়। তোমাদের কাছে যেগুলো গল্প, আমার কাছে সেগুলো সত্য ঘটনা। প্রেতজনের অস্তিত্ব আমি একেবারে হেসে উড়িয়ে দিতে পারি না। তবে প্রথম কাহিনী যেটা বলবো সেটি আমার চাক্ষুষ অভিজ্ঞতা নয়। আমার খুব কাছের এক বন্ধু সজলের সঙ্গে ঘটেছিল এই কাহিনী। সজল সচরাচর একটা বাতিক বহন করে, সেটা হলো বনে জঙ্গলে অ্যাডভেঞ্চার করার বাতিক। তো এরকমই একদিন সজল এক জঙ্গল থেকে তার নিজের গাড়ি নিয়ে ছুটেছে। দুধারের ঘন জমাট অন্ধকারের ভেতর থেকে হাওয়ার একটা অদ্ভুত শব্দ গাড়ির শব্দকে ছাপিয়ে বুঝি জেগে উঠেছে। তীক্ষ্ণ একটা শীষ দিয়ে শব্দটাকে কেউ বুঝি আরো তীব্র করে তুলছে। গাড়িটাকে একবার থামিয়ে স্টার্ট বন্ধ করে কোথা থেকে সেই শব্দটা আসছে সেটা ভালো করে অনুভব করবার চেষ্টা করছিল সজল, কিন্তু শব্দের উৎসটা ধরতে পারেনি। সেই শব্দ এখন সারা শরীরে আশ্চর্য একটা স্রোত হয়ে ছড়িয়ে পড়ছে। না, এরকম অদ্ভুত আর অস্বস্তিকর শব্দ আগে কখনো শোনেনি সজল। গাড়ির হেডলাইটে যতটুকু দেখতে পাচ্ছে ততটুকু স্থির হয়ে আছে। হাওয়ার কোনো খেলা কোনোখানে নেই। কি জানি, হয়তো বনের ভেতরে রাতে এরকম অস্বস্তিকর শব্দই জেগে ওঠে। বলতে গেলে জীবনে এই প্রথম রাত্রিবেলায় এভাবে এরকম গভীর একটা বনের ভেতর দিয়ে সজল গাড়ি চালাচ্ছে। দুদিন আগে ডুয়ার্সের দমনপুরে এসেছিল সজল। ফরেস্ট ডিপার্টমেন্টের বড় সড়ো চাকরি করে পিস্তুত ভাই সুরঞ্জন। বছর দেড়েক হলো সুরঞ্জন দমনপুর ফরেস্ট অফিসে বদলি হয়ে এসেছে। বদলি হয়ে এসেই সজলকে বেড়াতে আসবার জন্য চিঠি লিখেছিল সুরঞ্জন। আসলে সজল ছেলেবেলা থেকেই অ্যাডভেঞ্চার পছন্দ করে। দমনপুরে এলে হয়তো সেই অর্থে অ্যাডভেঞ্চার হবে না, কিন্তু ডুয়ার্সের অরণ্যের যে সবুজ সৌন্দর্য তা দেখা যাবে। অ্যাডভেঞ্চারের চাইতে সেটা এতটুকু কম নয়, একথা লিখেছিল সুরঞ্জন। সজল তার উত্তরে লিখেছিল, সময় পেলেই যাব, কিন্তু কিছুতেই যাবার মতো সময় করতে পারছিল না। এবার একসঙ্গে কয়েকদিনের ছুটি পেয়েই চলে এসেছিল দমনপুরে। আসবার একটা কারণও আছে। মাসখানেক আগে একটা গাড়ি কিনেছে সজল। গাড়ি নিয়ে লম্বা দৌড়ে বেরিয়ে পড়ার মতন মজা নেবার ইচ্ছেটাও খেলা করছিল সজলের মনের ভেতরে। দুটো দিন সুরঞ্জনের সঙ্গে বনের ভেতরে বেরিয়ে ডুয়ার্সের নিবিড় অরণ্যের সৌন্দর্য উপভোগ করেছে সজল। সুরঞ্জন যাই বলুক, বনের ভেতর সেই বেড়ানো অ্যাডভেঞ্চারের চাইতে কম আনন্দ দেয়নি সজলকে। বনের ভেতর বেড়াতে বেড়াতেই জয়ন্তীর গল্প করেছিল সুরঞ্জন। ছোট্ট একটা শহর জয়ন্তী, পাহাড়ের মজা আছে সেই ছোট্ট শহরে। একসময় জমজমাট ছিল জয়ন্তী। লাইমস্টোন কোম্পানির অফিস ছিল বলেই প্রচুর লোকের যাওয়া আসা ছিল জয়ন্তীতে, প্রচুর গাড়িও চলাচল করত। এখন সেই অফিস আর নেই, নির্জন হয়ে গেছে জয়ন্তী। সেই নির্জনতার কারণেই জয়ন্তীকে আরও ভালো লাগবে সজলের। কিন্তু থাকবার জায়গা কি পাওয়া যাবে, প্রশ্ন করেছিল সজল। জয়ন্তীতে একটা ফরেস্ট ডাক বাংলো আছে। সত্যি যদি সজল যেতে চায় সুরঞ্জন তাহলে ব্যবস্থা করে দিতে পারবে বলেছিল সুরঞ্জন। সজল যেতে চেয়েছিল আর সুরঞ্জনও ব্যবস্থা করে দিয়েছিল ডাক বাংলোর।
সকালের দিকে বেরিয়ে পড়বার কথা বলেছিল সুরঞ্জন, কিন্তু রাতের বন দেখবার জন্যেই সজল সন্ধ্যের পর গাড়ি নিয়ে বেরিয়েছে। বেশ ভালোই লাগছিল প্রথমটা। গাড়ির হেডলাইট, বনের পথ আর ড্যাশবোর্ডের নীল আলোয় পুরো ব্যাপারটাকেই অ্যাডভেঞ্চার মনে হচ্ছিল। কিন্তু এখন বনের ভেতর থেকে উঠে আসা হাওয়ার শব্দের সঙ্গে সেই শীষের শব্দ খানিকটা অস্বস্তি তৈরি করেছে বলে তাড়াতাড়ি জয়ন্তীতে পৌঁছাবার একটা তাড়া অনুভব করছে সজল। কটা বাজল? ঘড়ির কাঁটায় চোখ রাখল সজল। 7:10। বনের ভেতর সন্ধ্যার পরই বুঝি গভীর রাত নেমে আসে, মনে মনে ভাবল সজল। গাড়িটা থামিয়ে সব আলো নিভিয়ে দিয়ে একটু সময় বনের অন্ধকারটুকু উপভোগ করতে ইচ্ছে হচ্ছিল সজলের, কিন্তু এখন সেই ইচ্ছেটাকে মনের ভেতরেই রেখে দিল। সামনের দিকে চোখ রেখে হেডলাইট থেকে ছড়িয়ে পড়া আলো দেখতে দেখতে আর সেই অস্বস্তিকর শব্দটা শুনতে শুনতে গাড়ি চালাতে থাকলো নিঃশব্দে। সুরঞ্জন যেভাবে জয়ন্তীর ফরেস্ট ডাক বাংলো যাবার পথটা বলে দিয়েছিল, ঠিক সেভাবেই ফরেস্ট ডাক বাংলোয় পৌঁছতে খুব একটা অসুবিধা হলো না সজলের। ফরেস্ট ডাক বাংলোর নেপালি গার্ড সজলের গাড়িটা দেখেই একটা টর্চ হাতে কাছে এসে দাঁড়ালো। স্টার্ট বন্ধ করে গাড়ি থেকে নেমে এলো সজল। গার্ডের দিকে তাকিয়ে বলল, আমার আসবার খবরটা নিশ্চয়ই তোমার কাছে আছে? হ্যাঁ সাহেব, চলুন আপনার ঘরটা দেখিয়ে দিচ্ছি, গার্ড বলল। সজল বলল, একটু দাঁড়াও বলে গাড়ি থেকে ব্যাগটা বের করে গার্ডের হাতে ধরিয়ে দিয়ে গাড়িটাকে লক করল। তারপর ফিরে গার্ডের হাত থেকে ব্যাগটা নিয়ে বলল, এবার চলো। চারিদিকে গাছপালা আর অন্ধকারের মধ্যে বাংলোটাকে কেন যেন ভৌতিক একটা বাড়ি বলে মনে হচ্ছে। খুব কম পাওয়ারের যে আলোটা বারান্দায় জ্বলছে, সে আলোটা বুঝি যে কোনো মুহূর্তে হারিয়ে যাবে অন্ধকারে। মনে হচ্ছে হারিয়ে যাবার জন্যই যেন জ্বলছে আলোটা। আচ্ছা, এখন কি কেউ আর বাংলোয় আছে? গার্ডের দিকে তাকিয়ে প্রশ্নটা করল সজল। না সাহেব, আজ কেউ নেই, গার্ড বলল। গার্ডকে আর কোনো প্রশ্ন করল না সজল। ফিরে গার্ডের সঙ্গে পায়ে পায়ে বাংলোর বারান্দায় এসে উঠল। বারান্দার প্রথম ঘরটাই সজলের জন্য। গার্ড সেই দরজার তালা খুলছে দেখেই বুঝতে পারল সজল। আইয়ে সাহেব। ঘরে ঢুকে আলোটা জ্বালিয়ে সজলকে ডাক দিল গার্ড। ঘরে ঢুকলো সজল, দেখল ঘরটাকে, এগিয়ে গিয়ে তারপর টেবিলের উপরে রাখলো ব্যাগটা। গার্ড বলল, খানা বলতে হে সাহেব? না না, রাতের খানা আমি রাস্তায় খেয়ে এসেছি, সজল বলল। ঠিক আছে সাহেব, কই দরকার হো তো ডাকবেন, আমি উপাসের ঘরটাতেই থাকি, গার্ড বলল। সজল বলল, হ্যাঁ ঠিক আছে। আর দাঁড়ালো না সে। চলতে হে সাহেব বলে চলে গেল। ব্যাগটা থেকে জিনিসপত্র বের করতে হবে। ব্যাগের ওপরে ঝুঁকে পড়ে চেনটা টানলো সজল। ঠিক সেই মুহূর্তেই সেই তীব্র শীষের সঙ্গে বনের ভেতরের সেই হাওয়ার শব্দ যেন দরজা দিয়ে ঘরের ভেতরে লাফিয়ে নেমে পড়ল। ঝনঝন করে উঠল কাঁচের জানলাগুলো। কম পাওয়ারের আলোটার উপর কেউ যেন কালো একটা ওড়না দোলাতে থাকলো। চমকে উঠে ফিরে দাঁড়ালো সজল। চোখ রাখলো দরজায়, দেখল একটা কালো ছায়া দরজায় স্থির হয়ে আছে। মনে হলো জমাট সেই কালো ছায়ার মুখে তীক্ষ্ণ দুটো দাঁত তীব্র কোনো আকাঙ্ক্ষায় একটুখানি ফাঁক হয়ে আছে। পাথরের মতো স্থির হয়ে গেল সজল। মৃত্যুর মতো একটা আতঙ্ক মেরুদণ্ডের ভেতর দিয়ে শীতল স্রোত হয়ে তরঙ্গিত হতে থাকল। নিজের অজান্তেই হঠাৎ তীব্র গলায় চেঁচিয়ে উঠল সজল, কে 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 ওখানে? দুহাত মুঠো করে শূন্যে তুলল। বাইরে থেকে উঁচু গলায় গার্ডের চিৎকার ভেসে এলো, সঙ্গে সঙ্গে সেই জমাট কালো ছায়া দুটো ডানা তৈরি করল। দুলে উঠল সেই ডানা দুটো। তীব্র শীষের শব্দ তীব্র হলো আরো। সেই হাওয়ার শব্দ ঝড়ের ভয়ঙ্কর গর্জন হয়ে চুরমার করে দিতে থাকলো সবকিছু। চোখ বন্ধ করে নিল সজল।
বড় বড় শ্বাস নিতে নিতে একটু একটু করে ঝুঁকে পড়তে থাকলো। ফের গার্ডের সেই চিৎকার ভেসে এলো, সাব क्या हुआ সাব? ঝুঁকে পড়া সজল বুঝে উত্তর দেবার ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছে। সিঁড়ি বেয়ে পায়ের শব্দ কি উঠে আসছে? হ্যাঁ, সিঁড়ি বেয়ে সত্যি উঠে আসছে পায়ের শব্দ। সেই পায়ের শব্দের সঙ্গে সঙ্গে সজলের মধ্যে একটু একটু করে বুঝি চেতনা ফিরে আসছে। দরজা এসে থামলো সেই শব্দ। সোজা হয়ে দাঁড়ালো সজল। খানিকটা আচ্ছন্নভাবে চোখ রাখলো দরজায়। গার্ড এসে দাঁড়িয়েছে। সজলের দিকে স্থির চোখে তাকিয়ে থাকলো গার্ড। তারপর দরজা পেরিয়ে পায়ে পায়ে ভেতরে এসে দাঁড়ালো সজলের সামনে। খানিকটা উদ্বিগ্ন গলায় বলল, आपके शरीर ठीक नहीं साहब? না না, শরীর আমার ঠিক আছে, কোনো মতে বলল সজল। গার্ড বোধহয় বিশ্বাস করলো না কথাটা, সজলের মনে হলো। কিন্তু যা ঘটেছে খানিক আগে, সজল কিছুতেই তা বলতে পারবে না গার্ডকে। হয়তো ভাববে কোনো কারণে ভয় পেয়েছে সজল। এই বাংলোয় সেরকম কোনো ভয়ের ব্যাপার থাকলে গার্ড নিশ্চয়ই এই নির্জন ডাক বাংলোয় একা থাকতে পারত না। শরীর যে ভালো আছে সেই কথাটা বোঝাবার জন্য সজল ফের কিছু একটা বলবার চেষ্টা করলো, কিন্তু তার আগেই গার্ড বলল, সাব আপনি কি কিছু দেখে ভয় পেয়েছেন? কেন? আমার আগে কি কেউ এখানে এসে কিছু দেখে ভয় পেয়েছে? খানিকটা চমকে উঠে প্রশ্নটা করল সজল। গার্ড হাসল, না সাব, এখানে এসে কেউ কখনো ভয় পাবার মতো কিছু দেখেনি। আমি এখানে 15 বছর আছি, মাঝে মধ্যে একা থাকতে হয় আমাকে। আমিও সাব কোনোদিনও কিছু দেখিনি। তাহলে দারুণ ভয়টা কি সজলের পিছু করতে করতে এখানে পর্যন্ত চলে এসেছে? খানিক আগেই দরজায় যে ভয়ঙ্কর কালো ছায়াটাকে দুলতে দেখেছে সজল, দেখেছে তার তীক্ষ্ণ সাদা দুটো দাঁত। সেই কালো ছায়াটা কি সেই ভয়? তীব্র একটা ভয়ের তরঙ্গ সজলকে নিয়ে বুঝি আছড়ে পড়ল। কোনো রকমে 2 পা এগিয়ে এসে খাটের ওপরে বসল সজল। খাটের পাশে রাখা ছিল জলের বোতল ভরা ব্যাগটা। হাত বাড়িয়ে সেটা তুলে নিয়ে জলের বোতলটা বের করল সজল। ঢক ঢক জল খেলো অনেকটা। স্থির চোখে সজলের জল খাওয়াটা দেখল গার্ড। তারপর হঠাৎ সজলের দিকে ঝুঁকে পড়ে বলল, একটা কথা বলবো সাহেব? সজল জলের বোতলটা ব্যাগে ভরে রাখতে রাখতে বলল, বলো। আমি যতক্ষণ আছি ততক্ষণ আপনার ভয় পাবার কিছু নেই। গার্ড বলল। সজল যে ভয় পেয়েছে গার্ড সেটা ঠিক ধরতে পেরেছে, স্পষ্টই বুঝতে পারল সজল। এবারে হঠাৎই গার্ড টান টান হয়ে দাঁড়ালো, হাত বাড়ালো সজলের দিকে, বলল, জলের বোতলটা আমায় দিন সাহেব, জল ভরে এনে দিচ্ছি। সত্যিই বোতলটাতে জল ভরে আনার দরকার। যতটা জল আছে বোতলে সারাটা রাত তাতে চলবে না। ব্যাগ থেকে জলের বোতলটা বের করে গার্ডের হাতে ধরিয়ে দিল সজল। বোতলটা হাতে নিয়ে তীক্ষ্ণ চোখে সজলকে আর একবার দেখে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল গার্ড। ভয়ে ভয়েই দরজার দিকে চোখ রাখল সজল। ভেতরে ভেতরে অসহায় একটা অস্থিরতা বুঝি বিপন্ন করল সজলকে। এরকম একটা ভয় যে তাকে তাড়া করে ফিরবে সজল তা ভাবতেই পারছে না। সজল যদি এখান থেকে বেরিয়ে পড়ে এখন, কিন্তু বেরিয়ে পড়ার মতো সাহস এই মুহূর্তে বুকের মধ্যে খুঁজে পাচ্ছে না সজল। অচেনা বন পাহাড়ের পথ, অন্ধকারে ডুবে আছে চারিদিক। হঠাৎ যদি জমাট কালো ছায়াটা গাড়ির উইন্ডস্ক্রিনের উপর ঝাঁপিয়ে পড়ে, যদি এলোমেলো করে দেয় ফেরার পথ। সত্যি সজল ভয়ের এক অন্ধকার শূন্যতার মধ্যে একটু একটু করে তলিয়ে যাচ্ছে। জলের বোতল নিয়ে তাড়াতাড়ি ফিরে এলো গার্ড। বোতলটা বেড সাইড টেবিলের ওপরে রেখে সজলের দিকে তাকিয়ে গার্ড বলল, একটা কথা বলবো সাহেব। কি জানি কি বলবে গার্ড, মনে মনে ভাবল সজল। বলল, বলো। বাংলোর ভেতরে কিছু একটা হয়েছে সাহেব, সেজন্যই ভয় পেয়েছেন আপনি, কিন্তু সেটা আমাকে বলছেন না। কথাটা বলতে গিয়ে গার্ডের মুখের রেখায় বুঝি কয়েকটা ভয়ের রেখা জেগে উঠতে দেখল সজল।
চমকে উঠল সজল, বলল, কি করে বুঝলে কিছু একটা হয়েছে বাংলোর ভেতরে? সেটা ঠিক আপনাকে আমি বোঝাতে পারবো না। বলে একটু থামলো গার্ড। চাপা একটা উত্তেজনায় বড় করে একটা শ্বাস নিয়ে ফের বলল, কিছু ভাববেন না সাহেব, বন্দুক নিয়ে সারা রাত আমি পাহারা দিব। কথাটা শেষ করে আর দাঁড়ালো না গার্ড। আচ্ছা চলতে হে সাহেব, গুড নাইট। বলে প্রায় ছুটেই বেরিয়ে গেল ঘর থেকে। আর এক মুহূর্ত দেরি করল না সজল, খাট থেকে উঠে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। কিছু সময় দাঁড়িয়ে রইল সেইখানেই। তারপর পায়ে পায়ে এসে খাটের ওপর বসে হাত ঘড়িটা চোখের সামনে তুলে ধরল। মাত্র 8:30। কিন্তু 8:30তেই যেন মধ্যরাত্রের নৈশব্দ জমাট হয়ে হিমশীতল একটা নির্জনতা তৈরি করেছে। সেই নির্জনতা আচ্ছন্ন করে দিচ্ছে সজলের সমস্ত অস্তিত্বকে। বেডসাইড টেবিলটা থেকে জলের বোতলটা নিয়ে ফের খানিকটা জল খেল সজল। গার্ড তার ভয় পাবার কারণটা স্পষ্ট করে সজলকে বোঝাতে পারেনি। তাহলে কি সজল যা দেখছে গার্ডও তাই দেখছে? সেজন্যই ঠিক বোঝাতে পারেনি। সজলের সারা শরীরে বিদ্যুতের মতো একটা ভয় খেলা করে গেল। মস্ত বড় কাচের জানলার দিকে চোখ রাখল সজল। অন্ধকারে ডুবে থাকা গাছগুলো বুঝি অশরীরী একটা ভয়ঙ্কর ভয়ের অস্তিত্ব হয়ে দাঁড়িয়ে আছে। চোখ বুঝল সজল। তারপর জুতো শুদ্ধ পায়েই চিত হয়ে শুয়ে অন্য কিছু ভাবতে চেষ্টা করল। কাল দিনের আলো ফুটবার সঙ্গে সঙ্গে এখান থেকে বেরিয়ে পড়বে সজল। এক মুহূর্তও আর থাকবে না এখানে। এখন রাতটা শুধু ভালোই ভালোই কেটে গেলে হয়। অবশ্য একটা ব্যাপারে নিশ্চিত, রাতটা জেগেই পাহারা দেবে গার্ড। তেমন কিছু ঘটে যাবার আগেই সাহায্য পাওয়া যাবে তার। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ল সজল তা সে নিজেও টের পেল না। হঠাৎ প্রবল একটা কিসের শব্দে লাফিয়ে উঠে বসল সজল। নিজের অজান্তেই দুহাত মুঠো করে নিজেকেই বুঝি আঁকড়ে ধরতে চেষ্টা করল। স্পষ্টই বুঝতে পারল বাংলোটার চারিদিকে কিছু একটা উড়ে বেড়াচ্ছে। ডানার শব্দে ছড়িয়ে পড়ছে ঝোড়ো হাওয়ার শব্দ। দারুণ একটা আতঙ্কে কাঁচের জানলার দিকে চোখ রেখে সেই শব্দটাকে বোঝার চেষ্টা করল সজল। ঠিক সেই মুহূর্তেই কালো একটা জমাট ছায়া বিশাল ডানা মেলে আছড়ে পড়ল জানলার কাঁচের ওপরে। ঝনঝন করে ভেঙে পড়ল জানলার কিছু কাঁচ। সেই ভাঙা কাঁচের ভেতর দিয়ে তীক্ষ্ণ দুটো দাঁত বেরিয়ে এলো। কি তীব্র, কি দারুণ ভয়ঙ্কর সেই দুটো দাঁত! সজলের সমস্ত শরীর শব্দহীন, বোধহীন, গভীর এক শূন্যতার ভেতরে ডুবে যেতে লাগলো একটু একটু করে। সেই ভয়ঙ্কর দাঁত দুটো ক্রমশ বুঝি এগিয়ে আসছে সজলের দিকে। দারুণ তৃষ্ণায় যেন অধীর হয়ে উঠেছে দাঁত দুটো। চিৎকার করে সজল গার্ডকে ডাকতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। লাফ দিয়ে নামতে চাইল খাট থেকে, নামতে পারল না কিছুতেই। এমন সময় হঠাৎ একটা গুলির শব্দ রাতের অন্তহীন নৈশব্দকে খান খান করে ভেঙে দিল। নিজের অজান্তেই লাফিয়ে উঠল সজল। জানলার দিকে তাকিয়ে দেখল কাঁচের ওপরে সেই জমাট অন্ধকার তার ডানা দুটো ঝাঁপটে শূন্যে উঠল মুহূর্তের জন্য। তীব্র সেই শীষের শব্দ তীব্রতর হল। ফের ঝোড়ো হাওয়ার শব্দ ভয়ঙ্কর ভাবে বাংলোর ওপর ঝাঁপিয়ে পড়ল। না, আর সহ্য করতে পারছে না সজল। নিজের অজান্তেই দু চোখ বুঝল। নিশ্চয়ই সেই কালো অন্ধকারকে ওপর থেকে নেমে আসতে দেখেছে গার্ড। দেখেছে জানলার উপর ঝাঁপিয়ে পড়তেও। গুলিও ছুঁড়েছে জানলার উপরে ঝাঁপিয়ে পড়বার পরই। সেই গুলির শব্দ শুনেছে সজল। কি জানি কি হবে শেষ পর্যন্ত। অদ্ভুত একটা শব্দ বেরিয়ে এলো সজলের বুকের ভেতর থেকে। কত রাত এখন? চোখ খুলল সজল। অসম্ভব ভয়ে ভয়ে জানলার দিকে চোখ ফেরালো। না, জানলা সেই জমাট অন্ধকারটা আর নেই। ভাঙা কাচের ভেতর দিয়ে বাইরের অন্ধকারটুকুই শুধু দেখা যাচ্ছে। এবার নিজেকে ফিরে পেতে চেষ্টা করলো দারুণভাবে। ঠিক তখনই বাইরের অন্ধকারের ভেতর থেকে রক্ত জল করা তীব্র একটা আর্ত চিৎকার ভেসে এলো। কেউ যেন ভয়ঙ্কর মৃত্যুর মুঠোর ভেতর থেকে নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করছে প্রাণপণে। জীবনে এরকম চিৎকার কখনো শোনেনি সজল। ঝুঁকে পড়ে নিজের দুহাত দিয়ে কান দুটো চেপে ধরল, কিন্তু সেই ভয়ঙ্কর চিৎকার থেকে মুক্তি পেল না।
দারুণ রকমের একটা দুঃস্বপ্নের ভেতরে ক্রমশ ডুবে যেতে থাকলো সে। তবু কোনো রকমে খানিকটা স্থির রাখতে চেষ্টা করলো নিজেকে। অমনভাবে হঠাৎ মৃত্যু যন্ত্রণায় চিৎকার করছে কে? আচ্ছা, গার্ডের কিছু হয়েছে? না, গার্ড ছাড়া এখানে এই মুহূর্তে আর কারো থাকবার কথা নয়। এরকম চিৎকার সে ছাড়া কে করবে? আর কিছু ভেবে উঠবার আগেই হঠাৎ থেমে গেল সেই চিৎকার। সেই শীষের শব্দ যেন জান্তব উল্লাসে অদ্ভুত এক ছন্দে দোল খেতে থাকলো। এবার কিছুক্ষণ দোল খেতে খেতে থেমে গেল সেই শীষের শব্দ। তারপর এক অনন্ত নৈশব্দ খেলা করতে থাকলো চতুর্দিকে। সজলের মনে হলো সে এবার ঠিক মরে যাবে। দারুণ একটা কান্নায় গলার ভেতরটা ব্যথা করতে লাগলো সজলের। চোখ তুলে ছাদের দিকে তাকালো সজল। কি যেন খুঁজতে চেষ্টা করলো সেখানে। জানলায় ঝুলতে থাকা কাঁচের একটা টুকরো হঠাৎ মেঝের উপরে শব্দ করে পড়ল। অনন্ত নৈশব্দের মধ্যে যেন ঘরের ভেতরের চার দেওয়াল, ছাদ আর মেঝের ওপরে প্রতিধ্বনিত হলো সেই শব্দ। সঙ্গে সঙ্গে কি যেন ঘটে গেল সজলের ভেতর। টান টান হয়ে বসল সজল। হাত বাড়িয়ে তুলে নিল জলের বোতলটা। ঢক ঢক করে বেশ খানিকটা জল খেল। বাকি জলটুকু ঢেলে দিল মাথায়। একটু একটু করে নিজেকে ফিরে পাচ্ছে সজল। হ্যাঁ, একটু একটু করে সত্যিই সজল নিজেকে ফিরে পাচ্ছে। নিজের অজান্তেই সজল চোখের সামনে হাতটা তুলে চোখ রাখল ঘড়ির ওপরে। 2:20। সজল এবার একটু সরে এসে খাট থেকে নেমে পড়ল। অনেকদিন অসুখে ভুগে উঠলে যেমন হয় তেমনই মনে হচ্ছে এখন। গার্ডের খবরটা একবার নেওয়া উচিত। হঠাৎই কথাটা মনে হলো সজলের। দরজার দিকে তাকিয়ে দেখলো একবার। বড় করে শ্বাস নিল একটা। তারপর পায়ে পায়ে এসে দাঁড়ালো দরজার সামনে। উত্তেজনায় তোলপাড় হয়ে যাচ্ছে বুকের ভেতরটা। তবু নিজেকে নিজেই অতিক্রম করল সজল। হাত বাড়িয়ে দরজাটা খুলল। সঙ্গে সঙ্গে একরাশ এলোমেলো ঝোড়ো হাওয়া বুঝি ঝাঁপিয়ে পড়ল সজলের শরীরে। শিউরে উঠল সজল। স্থিরভাবে দরজায় দাঁড়িয়ে চোখ বাড়ালো বাইরে। নির্জনতা যেন ভয়ঙ্করভাবে তরঙ্গিত হচ্ছে চারিদিকে। এভাবে যে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে নির্জনতা, সজল বুঝি তা ভাবতেও পারছে না। বারান্দার মৃদু আলোটুকু রাতের হালকা কুয়াশায় ডুবে আছে। বারান্দা ছাড়িয়ে সামনের প্রাঙ্গণে নামতে পারছে না আলোটুকু। দরজা দিয়ে লাফিয়ে পড়া ঘরের আলোটুকু বারান্দায় এসে থমকে গেছে। কিন্তু গার্ড কোথায়? গুলি ছুড়ে কখনোই সে মিলিয়ে যেতে পারে না। দরজা খুলে সজলকে বেরিয়ে আসতে দেখে নিশ্চয়ই তার কাছে এসে জিজ্ঞেস করা উচিত ছিল কেন সজল দরজা খুলেছে। গার্ডকে কি চেঁচিয়ে একবার ডাকবে সজল? ডাকাই তো উচিত। মনে মনে কথাটা ভেবে সজল দুপায়ে এগিয়ে এলো। তারপর ভাঙা গলায় চেঁচিয়ে ডাকলো গার্ডকে। গার্ড সাহেব, গার্ড সাহেব। সঙ্গে সঙ্গে বাংলোর প্রাঙ্গণ থেকে তীব্র সেই শীষের শব্দ চারিদিকের ভয়ঙ্কর নির্জনতাকে যেন ঝড়ে উত্তাল সমুদ্রের মতো অস্থির গর্জনে ভরে দিল। কোনো রকমে 2 পায়ে এগিয়ে গেল সজল। বারান্দার রেলিং ধরে সামলে নিল নিজেকে। তারপর 2 চোখ বুজে বড় বড় করে শ্বাস নিল বার কয়েক। কয়েক মুহূর্ত সেইভাবে দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে চোখ খুলল সজল। রেলিংয়ের ওপরে আরো খানিকটা ঝুঁকে পড়ে অন্ধকারের ভেতরে চোখ বাড়ালো কিছু বুঝবার জন্যে। সঙ্গে সঙ্গে বুঝি নিঃশ্বাস বন্ধ হয়ে এলো সজলের। সেই জমাট অন্ধকারটা প্রাঙ্গণের ওপরে কি যেন একটা জিনিসকে তার 2 ডানায় চেপে ধরে আছে। ধীরে ধীরে দুলছে ডানা দুটো। অলৌকিক একটা ছন্দে যেন দোলাচ্ছে প্রাঙ্গণের পুরো অন্ধকারটাকেই। ফের তেমনি ভাঙা গলায় গার্ডকে ডাকলো সজল। গার্ড, গার্ড সাহেব। না, কোনো উত্তর এলো না। খানিকটা সময় কিভাবে যেন গড়িয়ে গেল। হঠাৎ সজল দেখল সেই ডানা দুটো আরো জোরে দুলতে দুলতে ভেসে উঠল আস্তে আস্তে।
চতুর্দিকের সমস্ত অন্ধকার যেন ভর করেছে ওই ডানায়। বাতাস যেন সেই ডানার সঙ্গী হলো। গাছপালার ভেতরে অসংখ্য পাখি ডেকে উঠল একসঙ্গে। ডানা দুটো উড়তে উড়তে দুবার প্রদক্ষিণ করলো বাংলোটাকে। তারপর হঠাৎই তীব্র বেগে উত্তরের পাহাড়ি অরণ্যের কুয়াশায় হারিয়ে গেল। সঙ্গে সঙ্গে চতুর্দিক পাল্টে গেল আশ্চর্যভাবে। কুয়াশায় ঢেকে থাকা রাত্রিটা ভারহীন একটা অনুভবে ভরে দিল সজলকে। এবার বাংলোর প্রাঙ্গণের দিকে চোখ রাখল সজল। প্রাঙ্গণের অস্বচ্ছ অন্ধকারে চিত হয়ে কে শুয়ে আছে। তীব্র একটা ভয়ে সজল ঝুঁকে পড়ল সেদিকে। মাথার টুপিটা দেখে মুহূর্তে চিনে ফেলল গার্ডকে। তাহলে গার্ডকেই ঢেকে রেখেছিল সেই ডানা দুটো? না, আর এক মুহূর্ত দেরি করল না সজল। টান টান হয়ে দাঁড়ালো। তারপর দ্রুত পায়ে বারান্দা থেকে নেমে এলো। ফের একবার চিত হয়ে শুয়ে থাকা গার্ডকে দেখে নিয়ে পায়ে পায়ে সামনে এসে ঝুঁকে পড়ল গার্ডের শরীরের ওপর। ঝুঁকে পড়েই আতঙ্কে লাফিয়ে উঠল সে। মৃত্যু যন্ত্রণায় বিস্ফারিত গার্ডের চোখ দুটো আকাশের দিকে স্থির হয়ে আছে। হাঁ হয়ে আছে মুখটা। বন্দুক আর টর্চটা পড়ে আছে পাশে। না, গার্ড আর বেঁচে নেই, স্পষ্টই বুঝতে পারল সজল। প্রবল একটা আতঙ্কে পালাতে গিয়েও সজল পালাতে পারছে না। কোনো রকমে পাশে পড়ে থাকা গার্ডের টর্চটা তুলে গার্ডের মুখের উপরে আলো ফেলল। চমকে উঠল সঙ্গে সঙ্গে। গার্ডের গলার দুদিকে গভীর দুটো ক্ষত। রক্তের দাগ লেগে আছে সেই ক্ষত দুটোয়। মুহূর্তে সেদিক থেকে চোখ সরিয়ে নিল সজল। তাহলে ডানাওয়ালা জমাট অন্ধকারের মতো যেটা এতক্ষণ ধরে ভয়ঙ্কর শীষের শব্দ বাজিয়ে সজলকে পিছু করছিল, সেটা একটা ভ্যাম্পায়ার, রক্তচোষা বাদুড়। তোমরা শুনেছ অনেকেই। শেষ পর্যন্ত গার্ডের গলায় নিষ্ঠুর দাঁত বসিয়ে সে তার তৃষ্ণা মিটিয়েছে। অথচ আশ্চর্য, বনের ভেতরে ঢোকার পর থেকেই তো সে অনুসরণ করে আসছিল সজলকে। তাহলে কি জানলায় জমাট অন্ধকারটাকে ঝাঁপিয়ে পড়তে দেখে গুলি ছুটতেই ক্রোধে সজলকে ছেড়ে গার্ডের উপর ঝাঁপিয়ে পড়েছিল সেই রক্তচোষা বাদুড়টা? সজলের বদলে গার্ডের রক্তেই সে কি তার তেষ্টা মিটিয়েছে? ভেতরে ভেতরে দারুণ একটা ভয়ে শিউরে উঠল সজল। না, নিজেকে বুঝে আর ধরে রাখতে পারছে না সজল। ফের একবার গার্ডের গলার সেই ক্ষত দুটিকে দেখল। তাকালো আতঙ্কে আর যন্ত্রণায় বিস্ফারিত হওয়া গার্ডের মুখের দিকে। কখন যে অবশ হয়ে যাওয়া হাত থেকে জ্বলন্ত টর্চটা খসে পড়ল, সজল তাও টের পেল না। অন্ধকারে ডুবে থাকা নির্জন ফরেস্ট বাংলোর প্রাঙ্গণে আকাশের দিকে তাকিয়ে নিঃশব্দে একটা রৌদ্রময় সকালের জন্য অসহায়ভাবে অপেক্ষা করতে থাকলো সজল। ডুয়ার্স থেকে ফিরে এসে সজল প্রথম আমায় এই কাহিনী জানায়। আমাকেই বলেছে, কারণ ও জানে আমি ছাড়া এই কাহিনী অন্য কেউ বিশ্বাস করবে না। তোমরা কতটা বিশ্বাস করলে জানি না, তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে এমন একটি ঘটনা আমার সাথেও ঘটেছিল। সে কাহিনী যদিও এই সমরেশ, ন্যাপলা, তারপরে পাঁচকড়ি এদের দোকানে বসে আমি শুনিয়েছি। ওরা হয়তো জানেও বা মনে পড়বে, তবে তোমরা যারা নতুন আছো তারা শোনোনি। এ ন্যাপলা, গল্পের মধ্যে যেন হুঁশিয়ারি করে আগের থেকে কিছু বলতে যাস না। চুপচাপ শোন। না শুনতে চাইলেও আমি জোর করব না। খাওয়াটা একটু বেশি হয়ে গেছে, বুঝলি তো। যাই হোক, বলি শোনো। গল্পটা শুরু করতে গেলে গল্প শুরু করতে হয় আমার ছোটবেলা থেকে। আমার জন্মের পরেই ঠিক 1 সপ্তাহের মাথায় আমার বাবা মা একটা পথ দুর্ঘটনায় প্রাণ হারায়। এরপর আমায় মানুষ করে আমার কাকা ও কাকিমা। তোমরা তো জানোই, বাপ মা মরা ছেলেদের আপন বলে কেউ হয় না। 3 বেলা কোনো রকমে দুমুঠো খাওয়া আর কাকার ছেলে সুভাষের পড়ে থাকা জামা কাপড় জুতো আমার কপালে জুটল। এইভাবেই কেটে গেল 12টা বছর। একদিন আমাদের গ্রাম গাড়াপোতার একটি পুকুর পাড়ে বসে নিজের চলমান জীবনের কথা ভাবছি। অপর পাড়ে দেখলাম আমারই বয়সী একটি ছেলে মাছ ধরছে।
আমার ছোটবেলা থেকেই প্রচণ্ড মাছ ধরার নেশা থাকার কারণে বেশ কিছুক্ষণ ধরে আমি তার দিকে এক দৃষ্টে চাতক পাখির মতো চেয়ে রইলাম ও তার মাছ ধরা দেখতে লাগলাম। সে একটু হেসে আমায় হাতের ইশারায় পুকুরের ওপারে যাওয়ার জন্য আমন্ত্রণ জানালো। আমি পুকুরের ওপরে থাকা সাঁকো পেরিয়ে তার কাছে পৌঁছালাম। মাছ ধরতে ধরতে তার সাথে আমার বন্ধুত্ব বেশ জমে উঠল। প্রাথমিক আলাপ আদান প্রদান হওয়াতে জানলাম তার নাম ভূতনাথ চক্রবর্তী। সে আরও জানালো সেও আমার মতনই অনাথ। সে গ্রামের বাইরে একটা ছোট্ট কুটিরে থাকে। দিনের বেশিরভাগ সময়ই মন্দিরে মন্দিরে সাধুসঙ্গ এবং লোকের বাড়িতে বাড়িতে পুজো করে। তার বন্ধু বলতে তেমন কেউই নেই, ঠিক আমারই মতো। তারপর রোজই তার সাথে ঘুরে বেড়ানো, গাছে চড়া, আম পাড়া, মাছ ধরা, গরু চড়ানো ইত্যাদি করে দিন কাটতে লাগলো। ও আর একটা কথা বলা হয়নি, ওকে ভালোবেসে আমি ভূতি বলে ডাকতাম। ওর যদিও আমার দেওয়া এই নামটা ভারী পছন্দের ছিল। আমার পারিবারিক অবস্থার কথা জেনে আমায়ও খুবই যত্ন করত। পুজোর পর ওর পাওয়া সিধে নিয়ে এসেই আমার বাড়ির জানলা থেকে হাঁক দিত। তারপর দুজন মিলে তা রান্না করে খুব আনন্দের সাথে ভাগ করে খেতাম। পুজো আর্চা করে যতটুকু অর্থ উপার্জন করত তার বেশিরভাগটাই আমায় পড়াশোনার জন্য, বই খাতার জন্য, জামা কাপড়ে এসব খরচে দিয়ে দিত। দেখলাম অমলদার চোখটা একটু ছলছল করে উঠল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে আবার বলতে শুরু করল। 4টে বছর এভাবেই কেটে গেল। তখন আমরা সাবালক। কাকিমার কুৎসা বাড়তে লাগলো দিনের পর দিন। সে বলতো, এত বড় ছেলে হয়েছে, ঘরে এক পয়সা আনার মুরদ নেই। জন্মের পরেই বাপ মাকে খেয়েছি, এখন কাকার ঘাড় ভেঙে খেয়ে যাচ্ছি দিনের পর দিন। যদিও তাদের ছেলে তখন পাড়ার এক মোস্তান গোছের লোক হয়েছে। রাতের বেলা মদ খেয়ে বাড়ি ফেরে, রোজ অশান্তি করে, টাকা উড়িয়ে ফেলে জুয়োতে। তাতে অবশ্যই তাদের কোনো মাথা ব্যথা নেই। যতই হোক নিজের একমাত্র ছেলে বলে কথা। যদিও আমি কাকিমার কথায় খুবই আহত হলাম। পয়সা রোজগারের বিভিন্ন পথ খোঁজার চেষ্টা শুরু করলাম। ভূতিকে সবই জানিয়েছিলাম। সে আমার কাঁধে হাত রেখে বলেছিল, চিন্তা করিস না ভাই, সব ঠিক হয়ে যাবে। প্রায় মাসখানেক পর আমার এক দূর সম্পর্কের জ্যাঠা এলেন আমাদের বাড়িতে। তিনি ইছাপুরের রাইফেল ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন। তাকে খুব অনুরোধ করলাম যদি কোনো কাজ পাওয়া যায়। তিনি জানালেন যদি আমার যোগ্য কোনো কাজের সে খোঁজ পায় সে আমাকে জানাবে। সপ্তাহখানেক পর তার চিঠি পাই। তাতে সে জানায় আমার জন্য তিনি তার এক বন্ধুর সাথে পরামর্শ করে একটি কোম্পানিতে সেলসম্যানের কাজের ব্যবস্থা করেছেন। তার জন্য আমায় কলকাতায় যেতে হবে। থাকার ব্যবস্থা কোম্পানি করে দেবে। যদিও সেলসের কাজে একভাবে বেশি দিন কোথাও থাকা সম্ভব নয়, সেক্ষেত্রে এক প্রকার মাদারির মতো জীবনযাপন করতে হবে। তাতে সমস্যা নেই, রোজ রোজ কাকা কাকিমার খোটা শোনার চেয়ে এ ঢের ভালো। চাকরির কথা জেনে কাকা কাকিমা বেশ খুশি হলেন। তাদের মাথার উপর থেকে বোঝা নামল। ভূতিকে নতুন চাকরি পাওয়ার কথা জানাতে সেও খুশি হলো। তবে ওর মনের ভিতরে চাপা একটা কষ্ট সে প্রকাশ করল না। আমায় উৎসাহ দিল কলকাতায় চলে যাওয়ার জন্য। বলল আমি নাকি একদিন অনেক বড় মানুষ হব। তবে তার এক শর্ত ছিল, প্রতি সপ্তাহে তাকে চিঠি লিখতে হবে এবং মাসে একবার অন্তত গ্রামে এসে তার সাথে সময় কাটাতে হবে। আমি তাতে রাজি হলাম। ঠিক 2 সপ্তাহ পর সবাইকে বিদায় জানিয়ে শেষবারের মতো ভূতির সাথে দেখা করতে গেলাম। দুজনের চোখে বিচ্ছেদের ধারা নেমে এলো প্রবল বেগে। খুব শীঘ্রই ফিরব জানিয়ে রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। ভূতি আমায় স্টেশন অবধি ছাড়তেও এসেছিল, যেখানে আমার কাকা কাকিমা একবার আসার প্রয়োজন পর্যন্ত বোধ করেনি। এসেও বা কি করবে, আপদ বিদেয় হলো যে। কলকাতায় আসার পর বেশ কিছুদিন কাজ করলাম সেই কোম্পানিতে
সেলস এক্সিকিউটিভ হয়ে। তারপর চাকরিটি চলে যায় কোম্পানির লসের কারণে। তারপর আবার চাকরির সন্ধান করে একটা ফিল্ম কোম্পানির স্পট সার্ভেয়ারের কাজ পেয়ে যাই। পরে আরও বেশ কিছু জায়গায় চাকরি করি এবং এরই মধ্যে নানা রকমের অভিজ্ঞতার সম্মুখীনও হই। ভৌতিক তার মধ্যে অন্যতম। তার বেশ কিছু অভিজ্ঞতার কথা তো তোমাদের বলেছি। চাকরিতে যুক্ত হওয়ার পর প্রথম প্রতি সপ্তাহে ভূতিকে চিঠি লিখে সব জানাতাম। প্রতি মাসে অন্তত একবার গ্রামে যেতাম দেখা করতে। ধীরে ধীরে তা কমতে থাকলো কর্মজীবনের ব্যস্ততায়। তবে গ্রামে মাঝে মাঝে কাজের ছুটিতে ঘুরতে যেতাম। কাকা কাকিমার বাড়ি নয়, ভূতির বাড়ি। তখন ভূতির যেন আনন্দের সীমা থাকতো না। কিভাবে আমায় আপ্যায়ন করবে তাই নিয়ে ওর সারা দিন ব্যস্ততা। বেশ কিছু বছর কেটে গেল। আমার কাকা মারা যান হৃদরোগে আক্রান্ত হয়ে। তার সৎকার করতে যাই গ্রামে। ভূতি নিজের হাতে শ্রাদ্ধের পুজো করে। তারপর আরও কিছু বছর কেটে যায়। গ্রামে যাওয়া প্রায় বন্ধই হয়ে ওঠে কাজের প্রচণ্ড চাপের কারণে। ভূতির চিঠির মাধ্যমে খবর পেয়েছিলাম অত্যাধিক নেশাগ্রস্ত হয়ে প্রায় উন্মাদ হয়ে পড়ে কাকার ছেলে সুভাষ। তাকে নাকি কোনো এক মানসিক চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে এবং কাকিমা গ্রামের বাড়ি বেচে এখন তার বাপের বাড়িতে চলে গেছেন। তাতে অবশ্যই বেশ খারাপ লাগলো। যতই হোক আমায় সে ছোট থেকে মানুষ করেছেন। তার শ্বশুরবাড়ির ঠিকানা আমি জানতাম না, তবে চেষ্টা করেছিলাম তার সাথে সাক্ষাৎ করার, কিন্তু তার হয়ে ওঠেনি। তারপর কেটে গেল 5টা বছর। আমি গ্রামে তেমন আর যাই না। মাঝে মধ্যে ভূতিকে চিঠি লিখে খুব শীঘ্রই গ্রামে ফিরব এই বলে আশ্বাস দিই। গত সপ্তাহের ঘটনা, হয়তো রবিবার ছিল। রাতে খাওয়া দাওয়া সেরে সবে শুয়েছি। সারাদিনের ধকলের পর বড্ড ঘুম পেয়ে গেল। চোখ বুজে এলো ঘুমে। বেশ রাত তখন। হঠাৎ করে কারুর কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। ধরফর করে উঠে বসলাম বিছানায়। হাত ঘড়িটি তুলে নিয়ে সময় দেখলাম রাত 3:45। চাঁদের আলো খানিকটা ঢুকেছে ঘরের জানলা দিয়ে। সেই আলোয় দেখলাম কেউ একজন ঠিক আমার ঘরের দরজার সামনে বসে হাঁটুতে মাথা গুজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আমি ভয়তে ভয়তে জিজ্ঞেস করলাম, কে ওখানে? বলেই দেখলাম অমলদা পকেট থেকে রুমাল বার করে কপালে ফুটে ওঠা বিন্দু বিন্দু ঘাম মুছল। ন্যাপলা বলে উঠল, কি ছিল সেখানে অমলদা? কি কাজ ছিল সেখানে বসে? 5 করে 1 প্যাকেট বিড়ি দে তো। অমলদা নতুন বিড়ির প্যাকেট থেকে একটি বিড়ি বার করল। ঠোঁটে রেখে ধরিয়ে বেশ কিছুক্ষণ ঘটনাটা মনে সাজিয়ে নিয়ে বলতে শুরু করল। আমার প্রশ্নে উপাস থেকে জবাব এলো, আমি ভূতি, তুই তো আমায় ভুলে গেছিস অমল। গ্রামে আসবি বলে তো আসিসই না। আমি তোর জন্য বাসের পর বাস অপেক্ষা করে থাকি। তুই ছাড়া যে আমার আর কেউ নেই ভাই এই দুনিয়ায়। হঠাৎ বৃষ্টির ছাট জানলা থেকে আমার মুখে এসে পড়ল। ঘুম ভেঙে গেল। প্রথম খানিকক্ষণ বোকার মতো বসে রইলাম। তারপর প্রকৃতিস্থ হয়ে বুঝতে পারলাম পুরোটাই স্বপ্ন দেখছি। তবে মনটা খারাপ হয়ে গেল। সত্যিই তো আমার ছোটবেলার বন্ধু, নিজের ভাইয়ের মতো আপন। রক্তের সম্পর্কে টান না থাকলেও তার চেয়ে কম কিছু নয়। সে রাতেই ঠিক করে ফেললাম গ্রামে বেশ কিছুদিনের জন্য গিয়ে ঘুরে আসব, ভূতির সাথে সময় কাটাবো। পরদিনই অফিস গিয়ে 1 সপ্তাহের ছুটি স্যাংশন করিয়ে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লুম। ট্রেনে চেপে পৌঁছালাম বনগা। সেখান থেকে বাসে চাপতে চাপতে প্রায় রাত 9টা বাজল। আরও ঘন্টাখানেক লাগলো গ্রামে পৌঁছাতে।
সেখানে পৌঁছে দেখি বেশ উন্নত হয়ে গেছে আমাদের সেই গ্রাম। পাকা ঘরবাড়ি হয়েছে বেশ কতগুলো। কোনো রিক্সা বা ভ্যান পেলাম না অত রাতে, অগত্যা পায়ে হাঁটা শুরু করলাম। গ্রাম দেখতে দেখতে এগিয়ে চলেছি রাস্তা ধরে। বেশ খানিকটা হাঁটার পর পৌঁছালাম আমার কাকার বাড়ির সামনে। আজ সে বাড়ি আর সে বাড়ি নেই, সেখানে এখন এক কিসের যেন দোকান হয়েছে। কিসের দোকান বুঝতে পারলাম না, দোকানের ঝাঁপ নাবানো ছিল। দেখে মনটা উদাস হয়ে গেল। এখানে আমার ছোটবেলা কেটেছে, যেন ছোটবেলার এক স্মৃতির ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। সম্বিত ফিরল আমার বাঁ কাঁধের উপর একটা হালকা শীতল হাতের ছোঁয়ায়। সাধারণ মানুষের হাতের ছোঁয়ার মতো এই ছোঁয়া একেবারেই কিন্তু নয়। আঁতকে উঠলাম। পেছনে ফিরতেই দেখলাম একটি কঙ্কাল শীর্ণ দেহ, গায়ে যেন এক তিল মাংস নেই, মাথার চুল নেই বললেই চলে। চোখগুলো ঢুকে গেছে অন্ধকার কুটুরির মধ্যে। জল জলে এক পাটি দাঁত বের করে তাকিয়ে আছে আমার দিকে। কে 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 তুমি? আমি ভূতি, চিনতে পারছিস না? ভূতি দেখতে একেবারেই পাল্টে গেছে। আমি প্রশ্ন করলাম, এ কি ভূতি তুই? আরে তোকে তো চিনতেই পারিনি, তো চেহারার এ কি হাল? হ্যাঁ, চেহারাটা তো বড্ড খারাপ হয়ে গেছে তোর। ভূতি যেন একটু অদ্ভুতভাবে হেসে উত্তর দিল, তেমন কিছুই না। আরে অনেকদিন পর দেখছিস বলে তোর এমন মনে হচ্ছে। মাঝে একটু শরীরটা খারাপ হয়ে গেছিল, তাই জন্য হয়তো। ভূতির কথাগুলো যেন কেমন অদ্ভুত ঠেকছিল। তুই যে আসবি তা জানাসনি কেন? জানালে আমি তোকে স্টেশনে নিতে চলে আসতাম। আরে হঠাৎ করে আজ সকালেই ঠিক করলাম আসবো। তা বেশ, চল তবে বাড়ি যাই। তুই আসবি জানা থাকলে ভ্যান রিক্সা কিছু একটা বলে রাখতাম। এতটা পথ, এত ব্যাগপত্র নিয়ে তোর কষ্ট হয়ে যাবে ভাই। আরে কষ্ট কিসের, আমার এসবে বেশ অভ্যেস আছে, কোনো অসুবিধা হবে না, তুই চল। গ্রামের কাঁচা পাকা রাস্তা ধরে দুই বন্ধুতে হাঁটা শুরু করলাম। সারা রাস্তা ধরে কত না গল্প শোনালো ভূতি, বলবে নাই বা কেন। এতদিন পর আমাকে কাছে পেয়ে তার যেন খুশির অন্ত নেই। পৌঁছালাম ভূতির বাড়িতে। অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করলাম। বাড়িটা দেখে মনে হলো যেন এই বাড়িতে কেউ বসবাসই করে না। বাড়িটার দেওয়ালে শ্যাওলা ও আগাছার আস্তরণ জন্মেছে। বড় বড় বট অশ্বত্থ গজিয়েছে এদিক ওদিকে। ভূতিকে এই বিষয় নিয়ে তেমন কিছু জিজ্ঞেস করলাম না। ভূতিকে অনুসরণ করে ঘরের ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে আরো তাজ্জব লাগলো। ঘরের চারিদিকে মাকড়সার জালের বড় বড় ঝুল, ভোটকা গন্ধ এবং আসবাবপত্রের ওপর পুরো ধুলো জমে রয়েছে। ঘরের ভেতরের এই অবস্থা দেখে আর চুপ করে থাকতে পারলাম না। ভূতিকে জিজ্ঞেস করেই ফেললাম, তোর ঘরবাড়ির এই কি অবস্থা? বাড়িতে এখন তেমন একটা থাকা হয় না ভাই, এখন বেশিরভাগ সময় মন্দিরেই কাটাই। তুই বাইরে গিয়ে কুয়োতে হাত পা ধুয়ে আয়, আমি ততক্ষণ সব পরিষ্কার করে ফেলছি। ভূতির কথায় আমি বাইরে কুয়োর পাড়ে গিয়ে জল টেনে হাত পা ধুয়ে একটা সিগারেট ধরালাম। চাঁদের জ্যোৎস্নায় চারিদিক আলোকিত। সিগারেটের ধোয়া কুণ্ডুলি পাকিয়ে মিলিয়ে যাচ্ছে সেই আলোতে। সিগারেট শেষ করে ঘরে ঢুকলাম। ঘরের ভেতরের অবস্থা দেখে আমার মাথাটা ঘুরে উঠল। হয়তো খুব জোর 10 মিনিট আমি বাইরে ছিলাম। এইটুকু সময়ের মধ্যে ভেতরে ঘরের অবস্থা পুরো পাল্টে গেছে। সেই ঝুল আর নেই, ধুলোর আস্তরণ যেন সব কোথায় উধাও হয়েছে। বিছানায় পরিষ্কার চাদর পাতা, সেই বোটকা গন্ধ যেন কোথায় মিলিয়ে গেছে। আমার মাথার মধ্যে যেন পাক খাচ্ছে সবকিছু। কিভাবে ভূতি একা এসব এত তাড়াতাড়ি করে ফেলল? এ তো একা করা সম্ভবই না। আমি একটা ঢোক গিলে
ভূতিকে জিজ্ঞেস করলাম, ভূতি, এত তাড়াতাড়ি তুই এসব করলি কিভাবে? মানে এই তো অসম্ভব। ভূতি একটু অপ্রস্তুত হয়ে জবাব দিল, না মানে এ আর এমন কি, এ করতে কি আর সারাদিন লাগে নাকি? এই ছাড় তুই এসব, এত দূর থেকে এসেছিস, অনেক ধকল হয়ে গেছে নিশ্চয়ই। আমি কিছু খাবারের ব্যবস্থা করি, দাঁড়া। একের পর এক অদ্ভুত জিনিসপত্র দেখার পর আমার খিদে যেন উধাও হয়েছে। ভাবলাম এত ধকলের কারণে হয়তো আমার মস্তিষ্কে প্রভাব পড়েছে। বিষয়টা একরকম চেপেই গেলাম। ভূতিকে বললাম, না রে ভাই, সেসব নিয়ে ভাবিস না, খিদে আমার একেবারেই নেই, অনেক ধকল হয়ে গেছে। তুই আমায় এক গ্লাস জল দে, আমি তাই খেয়ে ঘুমোই। ঘুম পাচ্ছে এবার, বুঝলি। ভূতি আমায় বেশি জোর জবরদস্তি করলো না, কোনোদিনও করেওনি ছোটবেলা থেকে। আমি যা বলতাম ও এক কথায় রাজি। আমার জন্য একটা ছোট্ট বাটিতে একটু খই বাতাসা আর এক ঘটি জল এনে দিয়ে বলল, নে ভাই, খেয়ে শুয়ে পড়। আর একটা কথা বলি, রাতের বেলায় বাইরে বেরোস না, আজকাল এই তল্লাটে চোরের উপদ্রব শুরু হয়েছে। সে কি, আমাদের গ্রামে চোর? হ্যাঁ রে ভূতি, গ্রামটা দেখে ভাবলাম অনেক উন্নতি হয়েছে, তবে এদিক থেকে উন্নত। বেশ কিছুক্ষণ হাসি ঠাট্টা করে বিছানায় অর্ধশয্যা অবস্থাতেই কখন যে ঘুমিয়ে পড়লাম তার ঠিকানা নেই। রাত তখন অনেকই হবে। আচমকা ঘুমটা ভেঙে গেল। হাত ঘড়িটা খোলা হয়নি। হাত তুলে ঘড়িতে সময় দেখার চেষ্টা করলাম, তবে দেখতে পেলাম না। চোখ খুলে অনেকক্ষণ তাকিয়ে থাকার পর চারিদিকটা আবছা হলেও একটু পরিষ্কার হলো। কপালের কাছে চোখ আনতেই আমার হাড় হিম হয়ে গেল। বিছানায় আড়ষ্ট হয়ে গেলাম, নড়তে পারছি না। দেখলাম একটা ছায়া মূর্তি আমার মুখের কাছে দাঁড়িয়ে আমায় এক দৃষ্টে অনুসরণ করছে। তার মুখ, শরীর কিছুই দেখা যায় না, শুধু দেখা যায় দুটি জলজলে লাল চোখ। আমি জিজ্ঞেস করতে চাইলাম, তবু মুখ দিয়ে আমার একটা শব্দও বেরোলো না। শুধু বিছানায় ছটফট করতে লাগলাম। হঠাৎ ঘুম ভেঙে গেল। স্বপ্ন দেখছিলাম। কিছুক্ষণ পুরো বিষয়টা মাথায় সাজিয়ে নিলাম, নিজেকে শান্ত করলাম। পাশে থাকা ঘটি থেকে একটু জল খেলাম। সময় তখন ভোর 5টা কি 4টে। বাইরে হালকা হালকা আলো ফুটেছে। জানলার বাইরে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিছানা ছেড়ে নেমে পড়লাম। সারা বাড়ি ভূতিকে খুঁজে পেলাম না। ভাবলাম হয়তো মন্দিরে গেছে পুজোয়। বাড়ির দরজা খুলে বাইরে বেরোলাম। কতদিন এই খোলা ভোরের বাতাস পাই না। বাইরে দাঁড়িয়ে আছি, এমন সময় দূর থেকে একটা লোক আমার দিকে অদ্ভুতভাবে একভাবে তাকিয়ে সাইকেল চালিয়ে চলে গেল। আমি ভাবলাম হয়তো নতুন লোক দেখেছে, তাই কৌতূহলবশত অমনভাবে তাকিয়েছিল। হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে আমার সুটকেস খুলে জামা কাপড় বের করে বিছানার উপরে রেখে স্নান করতে গেলাম আমাদের সেই গ্রামের পুকুরে। বেশ ঘণ্টাখানেক পুকুরে সাঁতরে স্নান করে ঘরে ফিরলাম। তখনও ভূতি সেখানে আসেনি। তোমরা হয়তো জানো, পুকুরে স্নান করার পর প্রচণ্ড খিদে পেয়ে যায়। অগত্যা খিদে না সামলাতে পেরে বেরিয়ে পড়লাম গ্রামের বাজারের দিকে। সেখানে গিয়ে আমাদের গ্রামের এক ময়রার দোকানে ঢুকলাম। এখন তার ছেলে দোকান চালায়। সেখান থেকে কচুরি, আলুর তরকারি আর ছানার জিলিপি খেয়ে বেশ পেট ভরে বেরিয়ে পড়লাম। ভূতির বাড়ি গেলাম একবার, দেখি সে তখনও সেখানে আসেনি। অগত্যা একা বাড়ি বসে কি করব ভেবে ঘুরতে বেরোলাম। আমার ছোটবেলার বাসস্থানের কাছে গিয়ে দেখি এখন দোকানটা খোলা হয়েছে। এটা একটা মুদির দোকান হয়েছে।
সেখান থেকে 1 প্যাকেট সিগারেট কিনলাম। তার সাথে আলাপ করে বেশ খানিকক্ষণ আমার কাকা কাকিমার ব্যাপারে কথোপকথন চলল। জানতে চাইছিলাম যদি কাকিমার ঠিকানা বা কিছু তার কাছ থেকে পাওয়া যায়, কিন্তু না, সেখানেও আশাহত হলাম। এইভাবেই সারা গ্রাম ঘুরতে লাগলাম। ঘুরতে ঘুরতে কখন যে প্রায় গ্রামের থেকে অনেকটা বেরিয়ে এসেছি বুঝতে পারিনি। তখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে। জায়গাটা বেশ খালি, দূরে কিছু তাল গাছ, তার নিচে একটা ছোট্ট পানা পুকুর। সেখানে দাঁড়িয়ে মনে হলো যে অনেকটাই দেরি হয়ে গেল আজ। দূর দূর পর্যন্ত কোনো লোক দেখা যাচ্ছে না। গ্রামের থেকে বেশ দূরেই চলে গেছি। সেখানে এখনো ঘন বসতি তেমন নেই। একটা সিগারেটে আগুন ধরিয়ে ফিরতে যাচ্ছি, হঠাৎ পেছন থেকে কে জানি আমার নাম ধরে ডাকে। অমল, এই অমল, এখানে আয়। শিউরে উঠলাম। আয় আমার কি বিভৎস সেই গলার আওয়াজ! জানি না কিসের এক ঘুরে সেই দিকে এগোতে লাগলাম। সেই তাল গাছের দিকে এগিয়ে চললাম। ডাকটা তখনও সেখান থেকেই আসছে। সেই আওয়াজকে অনুসরণ করে বেশ খানিকটা এগিয়ে গেছি। হঠাৎ দেখলাম তাল গাছের গোড়ায় এবং সেই পানা পুকুরের মাঝামাঝি একটা জঙ্গলাকীর্ণ জায়গায় একটা অবয়ব আমায় 2 হাত এগিয়ে দিয়ে ডাকছে। একটা দমকা হাওয়ায় বোটকা একটা গন্ধ নাকে এলো, যেন পচা গলা মাংসের গন্ধ। বেশিক্ষণ সে গন্ধে সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না, চেতনা হারালাম। জ্ঞান ফিরল গ্রামের এক স্বাস্থ্যকেন্দ্রে পরের দিন দুপুরে। চোখ খুলে দেখি আমি স্বাস্থ্যকেন্দ্রের বিছানায় শুয়ে। আমি জিজ্ঞেস করলাম, আমি কোথায়? এখানে কোথা দিয়ে এলাম? আপনাকে এখানে আমি এনেছি। আপনি স্বাস্থ্য কেন্দ্রে আছেন। আপনি? আপনি তো সেই, তাই না, যে কাল ভোরে সাইকেল চালিয়ে যেতে যেতে আমার দিকে তাকিয়ে চলে গেলেন? মানুষ চিনতে আমার বেশিক্ষণ সময় লাগে না। একবার কাউকে ভালোভাবে দেখে নিলে পরবর্তীতে তাকে ঠিক চিনতে পেয়েই যাই। যদিও তোমরা হয়তো বলবে যে তাহলে ভূতিকে চিনতে পারিনি কেন? তোমরাই ভাবো তাহলে তার চেহারার কতটা পরিবর্তনের কারণে আমি তাকে চিনতেই পারিনি। যাই হোক, তাকে আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? নমস্কার, আমার নাম অর্জুন ঘোষ। এই গায়েই থাকি। নতুন এসেছি, এই মাস 2 হলো। শিক্ষকতা করি। এই প্রাইমারি স্কুলেই এসছি পোস্টিং হয়ে। তবে আপনি কাল ওই মাঠের উপর পড়েছিলেন কেন? আমার চাকর পাশের গায়ে থাকে। ভোরবেলায় সেদিক দিয়ে আসছিল, ভাগ্যিস আপনাকে দেখতে পেয়েছিল, না হলে। আমি ওদিকে? আমার তো কিছুই মনে পড়ছে না। কাল রাতের ঘটনাটা কেমন যেন আবছা হয়ে এসেছে। আমার অবস্থা দেখে অর্জুনবাবু বললেন, আপনার বিশ্রামের প্রয়োজন, চিন্তা করতে হবে না। আপনি আজকের দিনটা স্বাস্থ্যকেন্দ্রেই কাটান। আমি বললাম, আমি যে এখানে আছি সেটা ভূতিকে জানানোর দরকার, নাহলে ও আবার চিন্তা করবে। ভূতিকে? আমার বন্ধু, তার বাড়িতেই এসে উঠেছি। ওই তো কাল আপনি আমাকে যেখানে দেখলেন ওটাই তো ওর বাড়ি। অর্জুনবাবু যেন একটু অবাক হলেন। আমায় প্রশ্ন করলেন, আপনি কি ঠাকুরমশাই ভূতনাথ চক্রবর্তীর কথা বলছেন? হ্যাঁ, কেন আপনি চেনেন নাকি ওনাকে? তা চিনি বই কি। উনি তো আগে আমার বাড়িতেই পুজো করতেন। তবে হঠাৎ সপ্তাহ 2 ধরে উনি পুজো করতে আসছেন না। আমি বেশ কয়েকবার তার বাড়িতে খোঁজ নিতে এসছিলাম, কিন্তু গিয়ে দেখি বাড়িতে তালা বন্ধ। আর একটা আশ্চর্য জিনিস কি জানেন, দেখে মনে হলো ওই বাড়িটা অনেক দিন ধরে পরিত্যক্ত।
তবে উনি যে আমায় ওনার বাড়ির ঠিকানা দিয়েছিলেন তা ছিল ওটাই। ভাবলাম হয়তো ভুল ঠিকানা দিয়েছেন। তবে সেদিন সকালে যখন আমি আপনাকে ওখানে দেখলাম একটু অবাকই হয়েছিলাম। তাহলে আপনি বলছেন ঠাকুরমশাই ওই বাড়িতেই থাকেন? হ্যাঁ, ওই বাড়িতেই থাকেন। তবে আমাকে বলেছিল ও এখন খুব একটা বেশি বাড়িতে থাকে না, মন্দিরেই কাটায়। তাই হয়তো আপনি গিয়ে ওকে ওই বাড়িতে পাননি। তা হতে পারে। ঠিক আছে, আপনি এখন বিশ্রাম করুন। আমার স্কুলের সময় হয়ে এসেছে, বুঝলেন। তবে আমি ফেরার পথে খবর দিয়ে দেব। বলে অর্জুনবাবু চলে গেলেন। আমি সারাটা দিন ওই স্বাস্থ্য কেন্দ্রেই বিশ্রাম করলাম। বারে বারে ডাক্তার এসে নাড়ি পরীক্ষা করে যান, তবে ভূতি সারা দিন সেখানে এলো না। ব্যাপারটা একটু আশ্চর্যই লাগলো। ভাবলাম অর্জুনবাবু কি তাহলে ভূতিকে খবরই দেননি? ভাবলাম হয়তো ব্যস্ততার কারণে তিনি সময় করে উঠতে পারেননি। আমার সুস্থতার বিকাশ ঘটেছে দেখে আমাকে সন্ধ্যে 7টা নাগাদ ডাক্তারবাবু ছুটি দিয়ে দেন। আমি একাই স্বাস্থ্যকেন্দ্র থেকে ভূতির বাড়ির দিকে রওনা দিলাম। তখন প্রায় অন্ধকার নেমে এসেছে। বেশ কিছুটা জায়গা পার হয়ে যাওয়ার পর একটা বট গাছের নিচে সিগারেট ধরানোর জন্য দাঁড়ালাম। হঠাৎ আমার কাঁধের উপর সেই শীতল স্পর্শ। পেছনে ফিরতেই দেখি ভূতি। এ কি অমল, তুই এখানে কি করছিস? তোকে কাল থেকে কত খুঁজেছি। তারপর আজ মাস্টার এসে জানালো তুই নাকি স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে সবাই বলল তুই নাকি এদিকে এসেছিস, তাই তো ছুটে চলে এলাম। হ্যাঁ, মানে তারা ছুটি দিয়ে দিল, আর সুস্থ বোধ করছিলাম অনেকটাই, তাই তোর বাড়ির দিকেই যাচ্ছিলাম। একটু জিরিয়ে নেওয়ার জন্য গাছের নিচে দাঁড়ালাম, বুঝলি। তা বাড়ি যাবি তো বুঝলাম, তবে বাড়ি এদিকে নাকি? পাগল, তুই ভুলে গেছিস অনেকদিন গ্রামে আসিসনি, তাই হয়তো। চল চল আমার সাথে আয়, আয় আয় আয়, এদিকে আয়, এদিক দিয়ে। এত বড় ভুল করব আমি? যতই অনেকদিন গ্রামে না আসা হয়ে থাক, এই গ্রামে আমার ছোটবেলা কেটেছে। রাস্তা ভুল তো করব না। ভাবলাম হতে পারে শরীর দুর্বল থাকার কারণে হয়তো ভুল দিকে চলে এসেছি। কিছু না বলে একটা সিগারেট ধরিয়ে ভূতির সাথে হাঁটা শুরু করলাম। গল্প করতে করতে বেশ খানিকটা পথ পেরিয়েছি। হঠাৎ একটা জিনিস উপলব্ধি করে গাটা শিউরে উঠল। এ তো সেই জায়গা কাল যেখানে আমি এসেছিলাম। হ্যাঁ, এ তো সেই জায়গা। সেটা ওই তো সেই তাল গাছ, ওই তো সেই পানা পুকুর। সব মনে পড়ে গেল। হাত পা কাঁপতে শুরু করলো। আমি ভূতিকে বলতে গেলাম, ভূতি, ভূতি, আমায় কোথায় নিয়ে এসেছিস তুই? কিন্তু কোথায় ভূতি? আমার চারিদিক ফাঁকা জমি ছাড়া আর কেউ নেই। ভয়তে আমার শরীর সিক্ত হয়ে উঠেছে। এখানেই তো ছিল ভূতি, কোথায় গেল? প্রচণ্ড ঘামে ভিজে এলো আমার সারা শরীর। একটা কান্নার আওয়াজ ভেসে এলো কোথা থেকে। সে কি হাড় হিম করা কণ্ঠস্বর। আমি ভূতিকে ডাকতে লাগলাম, ভূতি, এ ভূতি, দেখ, মজা করিস না, কোথায় তুই? ভূতি। কোনো উত্তর পেলাম না। তবে সেই কান্নার আওয়াজ যেন আরো বেড়ে গেল। হঠাৎ বিদ্যুৎ ঝলকানি দিয়ে উঠল। খানিক পরে মেঘের গর্জন, তারপর ঝমঝমিয়ে বৃষ্টি, যেখানে বৃষ্টি হওয়ার কোনো আশঙ্কাই ছিল না। কান্নার শব্দ যেন আরো তীব্র হচ্ছে। এবার মনে সাহস সঞ্চয় করে এগিয়ে চললাম সেই আওয়াজ অনুসরণ করে। খানিক এগোতেই ঠাউর করলাম কান্নার আওয়াজ সেই তাল গাছের নিচের জলার দিক থেকেই আসছে। এগিয়ে গেলাম আরো খানিকটা। বুকে সাহস সঞ্চার করে চিল্লে উঠলাম, কে 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 ওখানে? কে কে কাঁদে? কে কাঁদছো তুমি? কোনো উত্তর নেই, শুধু কান্নার আওয়াজ আরো তীব্রতর হয়ে উঠেছে। এক বিদ্যুৎ ঝলকানিতে দেখলাম
একটি কঙ্কাল শীর্ণ দেহ 2 হাত এগিয়ে আমার দিকে তাকিয়ে আছে। তার চোখ এই অন্ধকারেও লাল আগুনের ভাটার মতো জ্বলছে। এবার সে দেহ বলে উঠল, অমল, আয় আমার কাছে, আয় আয় অমল, অমল, আয় আমার কাছে, আয় আয় আয়। কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করলাম, কে কে তুমি? বলে খানিকটা আরো এগিয়ে গেলাম। আর এক বিদ্যুৎ ঝলকানিতে যা দেখলাম, দেখে আমার শির দ্বারা বেয়ে এক শীতল স্রোত বয়ে গেল। দেখলাম ভূতি। ভূতি বলে উঠল, তোকে ছাড়া যে আমার ভালো লাগে না ভাই, আমার কাছে আয়, আয় 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 অমল, আয় আয় আয়। আমি যেন এক মূর্তির মতো সেখানে জমে গেছি। খানিকক্ষণ পর দেখলাম একটা বিদ্যুৎ এসে পড়ল ভূতির গায়ের ওপর। চিৎকার করে উঠল ভূতি। দপ করে জ্বলে উঠল ভূতির গা আগুনে। আমি কিছু বুঝতে না পেরে উন্মাদের মতো ভূতিকে বাঁচানোর জন্য ছুটে যেতে গেলাম সেদিকে। পেছন থেকে কে যেন আমার হাত টেনে ধরল। তারপর আমার আর কিছু মনে নেই। চোখ খুলল আমার পরের দিন সকালে। পাশে দেখি অর্জুন বাবু বসে। আমার জ্ঞান ফেরায় তিনি বললেন, এখন কেমন লাগছে অমল বাবু? আপনি? ভূতি কোথায়? আমি কোথায়? আপনি আমার বাড়িতে। আপনি একটু সুস্থ হয়ে উঠুন, তারপর সব বলছি। আমি আবার জ্ঞান হারালাম। জ্ঞান ফিরল আবার ঘন্টা 2 পরে। এবার আমার মাথা গরম হয়ে গেল। কি হচ্ছে, কেন হচ্ছে এসব আমার সাথে? কাল রাতে ওসব কি দেখলাম? ভূতিই বা কোথায়? ওর কি হলো? আর নিজেকে সামলে রাখতে পারলাম না। মরিয়া হয়ে উঠে বসলাম। অর্জুন বাবু তখনও সেখানেই বসে। তাকে জিজ্ঞেস করলাম, আমি এখানে এলাম কি করে? ভূতির কি হলো? আপনাকে এখানে আমি নিয়ে এসেছি। কাল এখান থেকে যাবার পর আমার মাঝপথে সাইকেল খারাপ হয়ে যায়, তাই আমি সরাসরি স্কুলে যাই। স্কুল ছুটি হয় 4টে নাগাদ। তবে বাড়তি কাজের চাপের কারণে আমার বেরোতে বেরোতে বেশ দেরি হয়ে যায়। তারপর আমি আপনার বন্ধু মানে ভূতনাথ ঠাকুরের বাড়ি যাই। সেখানে প্রতিবারের মতন এবারও তালা ঝোলানোই ছিল। তাকে বেশ কয়েক মন্দিরেও খোঁজ করি। সবাই জানান সে নাকি সপ্তাহখানেক ধরে উধাও হয়েছেন, পুজো করতে যান না। আমার বিষয়টা একটু খটকাই লাগলো। তৎক্ষণাৎ আমি স্বাস্থ্যকেন্দ্রে যাই। তারা জানায় আপনি নাকি অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছেন। বাইরে এসে কোন দিক যাব দিশা পাচ্ছিলাম না। এদিক ওদিক তাকাচ্ছি, সামনে থেকে এক ভদ্রলোক সাইকেল চেপে আমার দিকে আসছিলেন। তাকে থামিয়ে আপনার বর্ণনা দিয়ে জিজ্ঞেস করলাম সে আপনাকে দেখেছে কিনা। সে আমায় জানায় আপনি নাকি একা একা বক বক করতে করতে নাকি সেই পানা পুকুরের দিকে গেছেন। আপনার প্রাণের ঝুঁকি আছে আশঙ্কা করে সেই লোককে অনুরোধ করে তাকে সাথে নিয়ে পৌঁছালাম সেখানে। গিয়ে দেখি আপনি সেই পুকুরের একদম ধারে দাঁড়িয়ে এক পা এগিয়ে পুকুরের মধ্যে যেতে যাচ্ছেন, এমন সময় আপনার হাত ধরে টানি। তারপর আপনি অজ্ঞান হয়ে যান। আমিও সেই ব্যক্তি আপনাকে কোনো মতে সাইকেলে চাপিয়ে নিয়ে আসি এখানে। এবার আপনি বলুন তো, পরপর 2 দিন আপনি সেখানে কি করছিলেন? আমার সবটা যেন মাথায় পাক খেতে লাগলো। আমি সবটা বিস্তারিত প্রথম থেকে অর্জুন বাবুকে জানালাম। সে অনেকক্ষণ বিষয়টা নিয়ে কিছু একটা ভাবলেন। তারপর একটা গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, বুঝেছি, একবার চলুন তো আমার সাথে সেই জায়গায়। কৌতূহলী হয়ে বেরিয়ে পড়লাম তার সাথে। প্রায় অনেকটা পথ পেরিয়ে পৌঁছালাম সেই জায়গায় যেখানে কাল আমি সেই ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয়েছি।
অর্জুনবাবু আমায় জিজ্ঞেস করলেন, কোথায় দেখেছিলেন বলুন তো আপনি ভূতিবাবুকে? আমি তর্জনী তুলে তাকে দেখিয়ে দিয়ে বললাম, ওই যে ওইদিকে, ওখানেই কাল ভূতির ওপর পাঁচ পড়ে। আসুন দেখি আমার সাথে। অর্জুনবাবুকে অনুসরণ করে পৌঁছালাম সেই জায়গাটায় যেখানে কাল আমি ভূতিকে আগুনে জ্বলতে দেখেছি, সেই ভয়ঙ্কর বৃষ্টির মধ্যেও। দেখে আমার চেতনা আবার লোপ পেতে চাইল, তবে নিজেকে সামলে উঠলাম কোনো রকমে। দেখি একটা পচা গলা মৃতদেহ পড়ে আছে সেই ঝোপের মধ্যে। পোকা কিলবিল করছে তার উপর, বিশ্রী দুর্গন্ধ ছড়াচ্ছে। দেখে মনে হলো সপ্তাহখানেক আগের দেহ। দেহটা যে ভূতিরই তা বুঝতে দেরি হলো না। ভূতির আঙুলে পড়া আংটি দেখলাম সেই মৃতদেহ ডান হাতের মধ্যমায়। দেখে ফেটে পড়লাম কান্নায়। ভূতি ভাই আমার, কি করে হলো ভাই? ভগবান, ভূতি চলে গেলি ভাই। অর্জুনবাবু আমায় সমবেদনা জ্ঞাপন করে বললেন, নিজেকে সামলান অমলবাবু। আপনার বন্ধু আপনাকে এতটাই ভালোবাসে, সে আপনাকে নিজের কাছে নিয়ে যেতে চেয়েছিল, এবং কাল রাতে আপনি যা দেখেছেন তা তার সাথে ঘটে যাওয়া দুর্ঘটনা। সে আপনাকে দেখিয়েছে তার মৃত্যু কিভাবে হয়েছিল। দেখুন দেহটা ভালো করে, এইখানটায় দেখুন, এই যে। বলে তর্জনী দিয়ে শরীরের উপর একটা জায়গা দেখালেন। লক্ষ্য করে দেখলাম কিছুটা অপচা চামড়ার ওপর নীল ঝাউ গাছের পাতার মতো দাগ। প্রশ্ন করলাম, এটা? মানুষের শরীরে যদি ইলেকট্রিক শক লাগে বা বিদ্যুৎ এসে পড়ে, তাতে এমন দাগের সৃষ্টি হয়। বিদ্যুৎ এসে পড়াতে শরীরে রক্ত চলাচল বন্ধ করে দেয় এবং মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে, যার কারণে মৃত্যু ঘটে। কি করব তাহলে এবার? উনার আত্মা শান্তি পায়নি অমলবাবু। অনেক অতৃপ্ত বাসনা নিয়ে সে মারা গিয়েছেন। সে আপনাকে খুব ভালোবাসত, আপনার অপেক্ষা করত রোজ যে আপনি আসবেন তার সাথে দেখা করতে। সে কথা বেশ কয়েকবার আমার বাড়িতে পুজো করতে এসে বলেছিলেন। তবে সেই বন্ধু যে আপনি তা আগে বুঝিনি। যাই হোক, ওনার সব দাহ করে তার সৎকার করা প্রয়োজনীয়। সে কথায় সম্মতি জানালাম। সেই দিনই ভূতির দেহ সেখান থেকে উদ্ধার করে শ্মশানে গিয়ে দাহ করলাম। অস্থি গঙ্গায় ভাসিয়ে সেই রাত অর্জুনবাবুর বাড়িতেই কাটালাম। ওই রাতে ভূতির স্বপ্ন আবার দেখলাম। তবে এটাকে স্বপ্ন বলবো না কি বলবো আমি তা জানি না। সে এসে আমায় বলল, ভালো থাকিস অমল, ভালো থাকিস, এবার আমি আসি। হ্যাঁ, তার পরের দিন কলকাতায় ফিরে আসি। তবে আমার ভূতি আর ফিরল না, আর ফিরবেও না। অকৃতজ্ঞের মতো নিজের একমাত্র আপনজনকে হারালাম নিজের স্বার্থের কথা ভাবতে গিয়ে। নিজেকে হয়তো আর কখনো ক্ষমা করতে পারবো না, বুঝলে? রাজপ্রতাপের ঠেকে আপনারা শুনছিলেন পাঁচকড়ি চায়ের আসর থেকে অমলদার মুখে তার ব্যক্তিগত অভিজ্ঞতার কিছু কাহিনী। এই ধরনের গল্প আরও শুনতে চাইলে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনাদের ওই একই মূল্যবান কমেন্টের মাধ্যমে। যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের পরিচিত মহলে গল্পটিকে শেয়ার করে দিন। এবং জানিয়ে রাখি, আপনাদের প্রিয় ঠাকুরমশাইয়ের গল্প আসছে আমাদের পরবর্তী নিবেদন হিসেবে, এবং গল্পের নাম আবার রাঙা কাকিমা। তো গল্পটি শোনার জন্য সঙ্গে থাকুন রাজপ্রতাপের ঠেকের। যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি সত্ত্বর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে করে পরবর্তী গল্পের আপডেট সকলের আগে আপনার কাছে পৌঁছে যায়। ফিরবো আবার পরবর্তী গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।